আমরা তো জনগণ শহীদ ওসমান হাদি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে কারণ হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আর আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি ফলাইয়া দেব, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের আগ পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না। এখন করলে বলে বাবা এটা তো আদালতের বিষয়, আমরা এটা জানি না। এই কথা এটা যদি আদালতের বিষয় হয় তাহলে তুমি উপদেষ্টা পরিষদ গঠনের সময় এই উপদেষ্টা পরিষদ তার সিদ্ধান্ত হয় নাই, এর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাই মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় না, কারো ভাইও মারা যায় না, কারো বাপও মারা যায় না। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারা। কথা খুবই স্পষ্ট, কথা খুবই স্পষ্ট। আমরা যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছকে সামনে আনাইয়া বসানো হয়েছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোনো যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তারা আইনা বসানো হচ্ছে। এই কুলাঙ্গারটা তো দিল্লিতে বসে আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব দেখতে পাচ্ছে, দেখতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করিও নামে। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না। জুলাই আমাদের 1400 ভাই বোন শহীদ হয়েছেন। এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইরাই অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না। এই কথাগুলো বলতে আমরা কাউকে করি না। এই জুলাইকে এই সরকার উপদেষ্টা পরিষদ যতজনা কলঙ্কিত করেছে তার চেয়ে বেশি কলঙ্কিত করেছে আমাদের ছাত্র ভাইয়েরা। সুতরাং ছাত্র জনতা বলতে যদি শুধুমাত্র একটা দলকে বোঝানো হয় এইটা ভুল, এইটা আমরা মানি না। বাংলাদেশের 18 কোটি জনতা মানে এই ছাত্রদের এই দলটা নয়। বাংলাদেশের 18 কোটি জনতা মানে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতাই। তার সুনির্দিষ্ট কোন দল নাই। তার প্রয়োজনে সে ছাত্ররা করবে, তার প্রয়োজনে সে ছাত্র শিবির করবে, তার প্রয়োজনে সে ছাত্র পক্ষ করবে। একটা নির্দিষ্ট দলের মধ্যে কখনোই ছাত্রদেরকে আবদ্ধ করা যাবে না। একটা নির্দিষ্ট দলের ফ্রেম থেকে কখনোই এই ছাত্র জনতাকে দেখা যাবে না। ভাইরা এখন একজন আসে, এতদিন পরে পুলিশটা ছিল না, ওটা একবার পরে আইসা বলে আমরা লাশ হয়ে দেবো, আমরা নতুন করে শুরু করবো। এই হারাম যেন তবু আগে শুরু করতে গেলে এখন খুব নতুন করে শুরু করবি। ভাইরা কথা খুব পরিষ্কার এবং আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে। ওসমান হাদি যখন আন্দোলন করছে তখন বলে নাই যে এই হাদি কিনা, বলে নাই 5 আগস্টের আগে তার অবদান কি, বলে নাই এই যে কি দিল্লি দিয়ে কে বলছে, দিল্লির চামচারা এই কথাগুলো বলছে। এবং এখনো বিভিন্ন ভাবে শহীদ ওসমান হাদির এই শাহাদাতকে তারা বিভিন্ন ভাবে যাতে একটু কালার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ
বাংলাদেশে যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন আপনাদেরকে একটা জানাইয়া রাখি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের পক্ষে থাকেন। বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লক্ষ্য হবে না, ভোটের ব্যবধান হবে কোটি কোটি। এইটা যত দ্রুত মাথায় নেবেন ততই মঙ্গল। ওসমান হাদিরে প্রধান উপদেষ্টার মতো খালি বুকে ধারণ করবেন, বিচার চাইবেন না, সেইটা হতে পারে না। আপনি আইসা ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে কথা বলবেন, আর আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে কালার করতে চেষ্টা করবে, এটা একসাথে হইতে পারে না। যখন আপনি আপনার দলের নেতাকর্মীরা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করে, সেই ব্যাপারে যখন আপনি কোন ধরনের কথা বলেন না, তাদেরকে বহিষ্কার করেন না, তখন তো আপনি আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমে এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন। নয়তো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কোন নেতা কর্মীর সাহস নাই যে আপনার বিরুদ্ধে গিয়ে, আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দীর্ঘ লড়াই, শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন, ৬৫ যেই জীবনের নিশ্চয় নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা এখন পর্যন্ত কি আমাদের আজাদী পেয়েছি? ৪৭ আমাদের আজাদী পেয়েছি, ৭১ আমাদের আজাদী পেয়েছি, ৩৪ কি এখন পর্যন্ত আমরা আজাদ হয়েছি? আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারি। আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে মার্কিন আধিপত্যবাদ তাকে আমরা ছেটিয়ে বিদায় করতে না পারি। আমাদের আধিপত্যবাদ শুধু ভারতের বিপক্ষে নয়, আমাদের আধিপত্যবাদ বিরোধিতা বাংলাদেশের দিকে যারাই চোখ তুলে দেখাবে তাদের বিরুদ্ধে। কিন্তু ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা রয়েছে? ভারতের জনগণ কেউ ক্ষমতাকে আশ্রয় দিয়েছে? আমাদের তো লড়াই হচ্ছে ভারতের সেই সকল ক্ষমতার লোকজনের প্রতি, ক্ষমতার লোকজনের সাথে যারা খুনি হাসিনা সহ পুরো এই আওয়ামী সন্ত্রাসীদেরকে লালন পালন করে জামায় আদরে সেখানে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে যারা খুনি হাসিনাকে আদর যত্ন করে বউ সাজিয়ে রাখছে। আমাদের লড়াই তো তাদের বিরুদ্ধে। আপনারা অনেকেই হয়তো একটা কথা জানেন না, ১২ তারিখে শহীদ ওসমান হাদির আদালতে সাক্ষ্য দেওয়ার কথা। তিনি ওবায়দুল কাদের এই দেশে যে মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এই আওয়ামী সন্ত্রাসীদের চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল ১২ তারিখ। ওসমান হাদি ছিলেন সেই চার্জশিট দাখিল সংক্রান্ত মামলার ১ নাম্বার সাক্ষী। তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তার বক্তব্য ক্ষিপ্ত হয়ে, এইটা আমরা বিশ্বাস করতে চাই না। এর পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। ওসমান হাদিকে গতকাল এই চার্জশিটে একজন সাধারণ একটা খুনের ঘটনা হিসেবে যুক্ত করা হয়েছে। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না, আমরা প্রত্যাখ্যান করলাম। এইখানে না, এইটা আদালতে দাঁড়াইয়া বলে আসছি আমরা, এবং আমরা আদালতে নারাজি দিয়ে আসছি যে এই বালছাল চার্জশিট দিয়ে এই জনতার কোনো তদন্ত সাপেক্ষে এই খুনের পিছনে কারা রয়েছে, খুনের পরিকল্পনা কারা করেছে, খুনের সহায়তা কারা করেছে, খুন যারা করেছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত, চার্জশিটে তাদেরকে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত এই চার্জশিট আমরা মানি না। গতকাল থেকে আদালত এটা মঞ্জুর করেছে, গতকাল থেকে আবার পুনঃতদন্ত শুরু হয়েছে। কিন্তু সেই পুনঃতদন্ত তো কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে না, যাবে? পুনঃতদন্ত কিয়ামত পর্যন্ত চলতে দেওয়া যাবে? আমরা কি তাদেরকে গিয়ে বলে আসছিলাম যে আপনার গত বছর চার্জশিট সম্পূর্ণ হয়েছে? তারা এই শাহবাগে দাঁড়িয়ে বলছে যে ৯০% চার্জশিট আমাদের কমপ্লিট হয়ে গেছে, মাত্র ১০% আছে।
এই 10%-এর জন্য তারা 10 দিন সময় চাইছিল, তাদেরকে পূর্ণাঙ্গ 10 দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এই চার্জশিটে কোনো পরিবর্তন আসছে? তার মানে হচ্ছে এই ক্ষমতায় যারা বসে আছে, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বলেন, তারা সবাই যেন ওসমান হাদিদের খুনিদের যারা রয়েছে তাদেরকে আড়াল করতে পারলেই তারা বেঁচে যায়। শাহবাগ থানায় 28 ডিসেম্বর 2024 শহীদ ওসমান হাদি নিজে তার জীবনের নিরাপত্তা হুমকি রয়েছে এটাকে শাহবাগ থানাকে অবহিত করে একটা চিঠি করেছিলেন। তার শহীদের পর, তার শাহাদাতের পরে আমরা শাহবাগ থানায় গিয়েছি, আমাদেরকে বলেছে ওসমান হাদি কোনো চিঠি করে নাই। আমি সাথে ছিলাম সেই চিঠি করবার সময়, জুমার সাথে ছিল, আমরা বলেছি জীবিত হয়েছি, বলছে শহীদ ওসমান হাদি আমাদের খুব কাছের লোক, আমরা জানি না এই ধরনের চিঠি শহীদ ওসমান হাদি করে নাই। এরপরে আমাদের তারিখটা মনে ছিলেন, আমরা বলেছি যে ডিসেম্বরে শহীদ ওসমান হাদি চিঠিটা করেছে। তারা পুরো থানায় ডিসেম্বরের পুরো চিঠির কপিগুলো তারা ইন্টারনেটে দেখেছে, চিঠির কোনো কপি খুঁজে পায় নাই। এরপরে যখন আমাদের কাছ থেকে একটা চিঠির কপি বের হয়েছে তখন তারা চিঠি খুঁজে পাইছে। এর মাধ্যমে প্রমাণিত হয় শুধু রাষ্ট্র নয়, এই শাহবাগ থানা খুনিদের আড়াল করছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একটা সামান্য বাংলাদেশের এতগুলো থানা রয়েছে, তার মধ্যে সামান্য একটা থানা সে যদি আড়াল করে হত্যাকারীদেরকে আড়াল করতে চায়, আপনারা আরো অবাক হবেন। এই জিডির মধ্যে ভুলক্রমে আমাদের নিজেদের ভাগেরই একটা নাম্বার ঢুকে গিয়েছিল। বিগত 1 বছর ধরে সে এই নাম্বারটাই ব্যবহার করছে। আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছি তখন সে জানতে পারছিল যে তার এই নাম্বারটা আছে। তার মানে গত 1 বছর ধরে ওসমান হাদি এই জিডিতে কি লিখেছে এই প্রশাসন সেইটা খুঁজে দেখবার কোনো প্রয়োজন মনে করে নাই। সুতরাং এই জিডির যারা তদন্তপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে এই খুনের মামলার সাথে সম্পৃক্ত করতে হবে। ভাইয়েরা, আপনারা তো অনেকেই অনেক ধরনের অভিযোগ করেন যে ইনকিলাব মঞ্চ আপনারা আন্দোলন করছেন না কেন, আমরা তো আপনাদের চাকরির অপেক্ষায় বসে আছি। শুধু আপনাদেরকে একটা সহযোগিতার কথা বললাম, আজকে 5টা সহযোগিতার কথা বলব। এরকম প্রতিনিয়ত রাষ্ট্রের পক্ষ থেকে অজস্র অসহযোগিতা আমরা পেয়ে আসছি। একটা কথা রাষ্ট্রকে জানাই দিতে চাই, আপনারা জুলাইকে ভুলেন না। জুলাই কিন্তু রাষ্ট্র বনাম জনগণ ছিল, আবারও কিন্তু রাষ্ট্র বনাম জনগণ হয়ে যাচ্ছে। আরেকটা জুলাই যদি আসে কোনোভাবেই দিল্লিতে পালাইতে পারবে না। শ্রীলঙ্কার মতো বঙ্গোপসাগরের চূড়ায় চলে ভাইয়েরা। নাম্বার 2, আমি নিজে মামলার বাদী। আমি থানাকে বললাম আমাকে একটা মামলার কপি দেন। আমি মামলার বাদী, আমার কাছে কপি থাকতে হবে না। আজ পর্যন্ত পল্টন থানা থেকে আমাকে একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি নিজে চেয়েছি, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা চেয়েছে, পল্টন থানা থেকে আজ পর্যন্ত মামলার কপি আমাদের কাছে সরবরাহ করা হয় নাই। নাম্বার 3, এই যে চার্জশিট, এই চার্জশিট দাখিল করবে, সংবাদ সম্মেলন করবে, এটা আমরা জানবো না। আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করে 6 তারিখে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চার্জশিটকে জনগণের সামনে নিয়ে আসছে। মানে আমরা যারা হচ্ছে এই মামলার বাদী তাদেরকে কোন ধরনের চিঠি এবং মেসেজ না দিয়ে তারা মিডিয়ার সামনে এই চার্জশিটকে উপস্থাপন করেছে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই চার্জশিট 12 তারিখে আদালতের পর্যালোচনা শুনানি হওয়ার কথা। ডিজিপিকে বলছে আমরা চার্জশিট পাঠিয়ে দিচ্ছি, আদালত বলতেছে আমরা চার্জশিট পাই নাই। 5টা পর্যন্ত তারা এই ধরনের কাহিনী করছে। আমরা বলেছি
এই চার্জশিট আমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত আমরা খাবো না এবং এইখানে অবস্থান করবো। রাত 10:45 চার্জশিট নিয়ে পরে আমরা বাসায় আসছি, তার আগ পর্যন্ত আমরা বাসায় ঠিক নাই। এই রকমের প্রত্যেকটা পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রের যখনই যাদেরকে ধরতে যাই বলে এটা আমার দায়িত্ব নেই, টঙ্কের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টারে বললে আইনজীবীকে দেখা যায়, আইন উপদেষ্টারে বললে আদালত দেখা যায়। বিচার যখন শুরু হইবে তখন আমরা বঙ্গোপসাগর দেখা যাবে যে ওইদিকে তারা এর বাইরে আর পালানোর কিন্তু কোনো জায়গা থাকবে না। ক্ষমতায় আসে আর সর্বোচ্চ কতদিন 30 দিন, এরপর তো এখানে শৃঙ্খলায় ফেরা লাগবে, এরপর তো প্রত্যেকে নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন তো জুতো দিয়ে পিটাইবে। এখনো সময় আছে, 1 মাস, অনেক সময়। বাংলাদেশে খারাপ না, এই খুনিদেরকে যদি গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশাসনে রয়েছেন, গোয়েন্দা সংস্থায় রয়েছেন, তারা যদি তাদেরকে গ্রেফতার করতে চাইতো 20 মিনিটের মধ্যে ঢাকার প্রত্যেকটা প্রবেশ মুখ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল। তারা শুধু একটা গ্রিন সিগন্যাল অপেক্ষায় ছিল যে কখন আসামি পালিয়ে যাবে, এরপরে তারা গিয়ে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না পালিয়েছে ততক্ষণ পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে না। এই যে বলছে না যে আমাদের চার্জশিট 90% হয়ে গেছে, এর মানে হচ্ছে খুনিদেরকে 90% আড়াল করে ফেলেছে, আর 10% কোন ধরনের ছল চাতুরি হাঙ্কি পাঙ্কি করে এই খুনিদেরকে আড়াল করা যাবে না। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে, তারা হাঁটু ভাইয়ের এই লড়াইকে নিজের লড়াই মনে করে নিয়েছে। যেই লড়াই একজন শিশু ধারণ করে ফেলে, একজন বৃদ্ধ ধারণ করে ফেলে, একজন যুবক ধারণ করে ফেলে, সেখানে শত সহস্র হাজিকে হত্যা করলেও সেই লড়াই থামানো যায় না। ফিলিস্তিনে প্রতিনিয়ত আমাদের মা ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনে কি এতদিন লড়াই থামছে? কাশ্মীরে কি এতদিন লড়াই থামছে? ইন্ডিয়ায় কি এতদিন লড়াই থামছে? পশ্চিমে কি এতদিন লড়াই থামছে? বাংলাদেশে এতদিন লড়াই থামবে না। বাংলাদেশে এতদিন লড়াই থামবে না। উসমান হাদি হচ্ছেন আমাদের এতদিন লড়াইয়ের অগ্রসেনানী। উসমান হাদি হচ্ছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমাদের আগামী দিনে আমরা সেই পথটি অনুসরণ করব, যেই পথে রয়েছে সততা, যেই পথে রয়েছে ইনসাফ, যেই পথে রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা, সেই পথে রয়েছে সীমান্তের সুরক্ষা, আমরা সেই পথটি বেছে নেব। তার জন্য যদি আমাদেরকে শাহাদাতের পথে বেছে নিতে হয়, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। ভাইরা, এই 35তম দিনে আপনাদেরকে একটা কথাই জানাই, একদল যখন আন্দোলন করি তখন দেখবেন বলবে নির্বাচন বানচাল করতে চায়। আবার যখন আন্দোলন দু একদিন আমরা স্থগিত রাখি, তখন আবার ওই একই দল বলে যে এরা এজেন্সির কাছ থেকে টাকা খেয়ে এরপরে ওই কার্যক্রমগুলো করছে। শহীদ ওসমান হাদিকে এমন কোন এজেন্সি নাই, এমন কোন সরকার নাই যারা তাকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন না দিতে। শহীদ ওসমান হাদি সবসময় দাঁড়াই একটা কথা বলতো, তোমাদের কাছে শত সহস্র কোটি টাকা থাকতে পারে, কিন্তু আমি ওসমান হাদি এই জায়গায় দাঁড়িয়ে বললাম শুধু আমি নয়, আমাদের 3কে কেনার টাকা তোমাদের কাছে নাই। সুতরাং আপনারা এইটা মনে রাখবেন যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই লড়াই ছেড়ে যাব না। আমরা এই লড়াই অবশ্যই চালিয়ে যাব। এর জন্য যদি আমাদেরকে মরে যেতে হয়, শাহাদাতের পথে বেছে নিতে হয়, আমরা পিছপা হব না। গত কয়েকদিন ধরে দেখছি শহীদ ওসমান হাদির ভাই বোনেরা যখন উচিত কথাগুলো বলবার চেষ্টা করছে, যখন তারা বলিষ্ঠ ভাবে এই খুনের পেছনে কারা রয়েছে,
তাদেরকে ইঙ্গিত করবার চেষ্টা করছে, তখন তাদেরকে খুনির আসামি বানানোর একটা চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে গত কয়েকদিন ধরে দেখতেছি যে যুব সহ অন্যান্য ইনকিলাব মঞ্চের যারা কথা বলে তাদেরকে বিভিন্ন ভাবে তথ্য করার চেষ্টা করা হচ্ছে যে এদেরকে তদন্তের মধ্যে নিয়ে আসেন, এদেরকে তদন্তের মুখোমুখি করেন, এরা হয়তো এর সাথে থাকতে পারে। আমাদের কোনো সমস্যা নাই, তদন্তের মুখোমুখি হয়ে আমরা কোনো ভয় করি না। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কিছু কিছু করে কাটা হয় তদন্তের নামে, এরপরে আমাদের মুখ থেকে একটাই কথা বের হবে, শহীদ ওসমান হাদির খুনিদের বিচার চাই। আমরা বিচার নিশ্চিত না করে আমরা কোনোভাবেই এই আন্দোলনকে থামাবো না। আপনারা আমাদের পাশে রাখবেন না ভাইরা? ইনকিলাব মঞ্চকে কলঙ্কিত করবার জন্য বিভিন্ন জায়গায় এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। এজেন্সিগুলো কি করে? সেদিনকে এখানে এসে দেখি এই জুলাই মিনার, যে শাহবাগে জুলাই মিনারের নিচে দাঁড়িয়ে বলতেছে যে আমি ইনকিলাব মঞ্চের কর্মী, প্রথম আলো এখানে ভাইনা দিয়া এরপর এখানে আমার দেশ করতে হবে, 100 কোটি টাকা লাগবে, আপনারা সবাই টাকা দেন। আমি একজনের গাড়িতে করে আর হচ্ছে বোরহান ভাই ড্রাইভার সহ আমরা যাচ্ছিলাম আরেকটা প্রোগ্রামে। আমরা ড্রাইভারকে তাড়াতাড়ি বলছি যে আপনি শাহবাগে যান। পরে শাহবাগে এসে আমি যখন গাড়ি থেকে নামাই ওর ভিতরেই ঢুকে আমরা 2 মিনিট বক্তব্য দিয়ে এরপর তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে এরপর এখান থেকে গেছি। আপনারা অনেকেই বিভিন্ন সময়ে আমাদের উপরে রাগ করেন, অভিমান করেন যে আমরা কেন ইনকিলাব মঞ্চের ব্যানারটা ব্যবহার করতে দেই না। এরা তো আসলে আপনাদের মতো ভালো মানুষ না, এরা তো ইনকিলাব মঞ্চকে ব্যবহার করে শহীদ ওসমান হাদির খুনিদের কালার করতে চায়। এরা তো ইনকিলাব মঞ্চের এই ব্যানারকে ব্যবহার করে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করতে চায়। এরা তো ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে নিজেদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে চায়। একটা কথা বলি, ফেনীতে একজন ইয়াবার ডিলার, সে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে সব থেকে বেশি সোচ্চার। সে ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে পুরো ফাটাই ফেলতেছে ফেনী। সে শুধু শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় না, সে সেখানে হকার পুনর্বাসন চায়। সে সেইখানে হচ্ছে পুলিশ যে মাঝে মধ্যে আর কি রাস্তাঘাটে তার ইয়ে থেকে সাপ্লাইজে ধরে, এগুলো ধরা যাবে না, মানে এই ধরনের পুলিশ হয়রানি সে বন্ধ করতে চায়। এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ব্যানারে সেই আন্দোলনটা করতে চায়। আমরা নিষেধ করছি, করবেন না। আপনারা হয়তো অনেকেই মন খারাপ করেন, এই জন্য আপনাদেরকে একটা জানাইলাম। নাম্বার 2, আপনারা শহীদ ওসমান হাদির স্মৃতি সংরক্ষণের জন্য অনেক কাজ করতে চান। একটা গ্রুপ জোর করে শহীদ ওসমান হাদির তার যে কথাগুলো, এই কথাগুলো নিয়ে একটা ডেট ক্যালেন্ডার আর কিছু ওয়াল ক্যালেন্ডার বানাইছে। আমি বারংবার নিষেধ করছি, আমার না বিরুদ্ধে পৌঁছে দিচ্ছে যে ইনকিলাব মঞ্চ এবং যাদের এরা হচ্ছে শহীদ ওসমান হাদিকে কুক্ষিগত করতে চায়। এরপর তারা যে ডেট ক্যালেন্ডার এবং ওয়াল ক্যালেন্ডার বানাইছে, প্রত্যেকটা 30টার বেশি রুম সেন্টারে ওই ক্যালেন্ডার রাখা আছে। মানে শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন যে আমারে যারা আমার পক্ষ নিবা তারা কমেন্ট করতে আসলেও এই যে 10টা ভুল করো, এই ভুল করে যোগ্য না হইয়া এরপরে দয়া করে ইনসাফের পথ বাইছা নিয়ে, ইনসাফের একমাত্র পথই হচ্ছে যোগ্য হয়ে লড়াই করা। তো যার কারণে আমরা কাউকে এই ধরনের পারমিশন দিতে দেখে অনেকে আমাদের উপরে রাগ করেন। রাগ করলে আমরা দয়া করে শহীদ ওসমান হাদি যদি পুরো বাংলাদেশে ছড়ানো যায় আমাদের কোনো ক্ষতি হচ্ছে? উল্টো যে আমাদের এই লড়াইটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়া। কিন্তু যখন সে শহীদ ওসমান হাদিকে দেখতে যাবে তখন যদি দেখবে 30টা ভুল, তখন তো তার ভেতরেই এক ধরনের আর কি এই ব্যাপারটা নিয়ে মনে ক্ষুণ্ণ হবে সে যে শহীদ ওসমান হাদিকে নিয়ে একটা ব্যানার হলে সেখানে এত ভুল কেন। এই কথাগুলো আপনাদের সঙ্গে বারবার বলি। এমনকি তারা শহীদ বানানটা ভুল করতো, লোকের হাতে শহীদ মানে 10টা পর্যন্ত দেয় নাই। তো এই জন্য আমরা যে কাজটা করতেছি, এই যে এবং ইনকিলাব মঞ্চের রাজনৈতিক সংগঠন এই যে বিভিন্ন কথা বললে এরপর তারা এগুলো ছাপাইছে। তো কেন নিষেধ করে এটা বুঝছেন তো? আচ্ছা, শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য সবসময় ইনকিলাব মঞ্চের ব্যানারে নামতে হবে? ওসমান হাদি কি খালি ইনকিলাব মঞ্চ নিয়ে কথা বলছে? প্রত্যেকটা সে তো বাংলাদেশ নিয়ে কথা বলছে, সে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে। সে বলছে যে আমার সীমান্ত যদি একটা লাশ পরে কোনো সুশীলতা চলবে না, 10টা লাশ পড়াইতে হবে। সে বলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়
তারা চোখ টিকতে দেওয়া যাবে না, তার চোখ তুলে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ইনসাফের লড়াই, এটাই হচ্ছে আজাদির লড়াই। আজাদির লড়াই মানে এই নয় যে আমি স্ত্রী হিসেবে তাদের দিয়েই যাবো আর সে স্বামী হিসেবে সবসময় আমার উপরে করে যাবে। আমাদের লড়াই হবে প্রতিবেশীর সম্পর্ক, আমাদের লড়াই হবে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সম্পর্ক হয় সেই সম্পর্ক। আমার খুনিদেরকে তুমি আশ্রয় দিয়ে রাখবা, তোমার খুনিদেরকে আমি ভারতে প্রত্যাবর্তন করবো, এটা চলবে না। আগামীর দিনে যদি অনুষ্ঠিরা বাংলাদেশে এসে আশ্রয় নেয় তাহলে বাংলাদেশ থেকে আমরা তাদেরকে ফেরত দেব না। ততক্ষণ পর্যন্ত না তারা খুনি হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসীদেরকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আমরা ভারতের কোন সন্ত্রাসীদেরকে ফেরত দেব না। কথার বড় কথা হবে, গুলির বদলে গুলি, এর বাইরে কোন ইনসাফ হতে পারে না। আপনার দিকে গুলি তাক করে আছে আর আপনি যে চিপায় দাঁড়াই আছেন এটা দিয়ে চলবে না, এইটা আর হবে না। বাংলাদেশের সীমান্তগুলোতে এখন দেখেন না আমাদের বিডিআরের ভাইয়েরা, আমি বিডিআর বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এই বিডিআর নামটার ভিতরেই একটা জোরগুলা আছে। এই বিডিআর তিনজনের বিরুদ্ধে 30 জনকে ঝুলিয়ে রাখছিল, সেই রেকর্ড আছে, যার কারণে এইটার ভিতরে একটা আলাদা ফিলিংস আছে। যার কারণে দেখবেন যে সীমান্তে যখন বিডিআররা বিভিন্ন কিছু মুখোমুখি হয় তখন দেখবেন যে পুরো এলাকাবাসী গিয়ে তাদের পাশে দাঁড়ায়। এই এলাকাবাসীতে কোনো সুশীলতা মারায় না, এই এলাকাবাসী পাও কাছে যা আছে সব নিয়ে সীমান্তে ঝাঁপায়। এই সীমান্তে যদি কোনো আঘাত আসে আমাদের যার কাছে যা আছে আমরা সব নিয়ে সীমান্তে ভাইয়েরা, বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করবার জন্য বিভিন্ন গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। তারা ভেবেছিল শহীদ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশের মোটামুটি তাদের আধিপত্যবাদ কিছুটা হলেও কায়েম করতে পারবে, কিন্তু তারা বোঝে না শহীদ ওসমান হাদি উচিত ধরলে তারা ধরলে হাত পড়ে যায়, তাকে ধারণ করলে অঙ্গার হয়ে যাওয়া লাগে। সুতরাং শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত কে ক্ষমতায় আসলে কে ক্ষমতা থেকে গেলে এইগুলো আমাদের দেখবার বিষয় না। ক্ষমতায় শুধু তারাই আসতে পারবে যারা স্পষ্ট ভাবে বার্তা দিবে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা স্পষ্ট বার্তা দিবে আমরা সীমান্ত সুরক্ষায় নিজেরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাজ নয় চাটুকারিতা করা, আমরা তাদেরকে ভোট দিয়ে চাটুকার বানাই না, আমরা তাদেরকে শুধুমাত্র ভোট দিই এই জন্য যাতে তারা আমাদের হয়ে সংসদে এবং আন্তর্জাতিক মন্ডলে বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে ফ্রি করিডোর, ট্রানজিট সহ এইগুলো নিয়ে আপনাদের কথা বলতেছি না, সামনে আমাদের প্রত্যেকটা কথা হবে বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের 16 আনা বুঝা পাওয়ার পরে অন্যের সাথে ডিল হবে, তার আগে কোনো ডিল হবে না। প্রিয় ভাইয়েরা, ওসমান হাদি একটা কথা বলে গেছিলেন যে ঘাস খাওয়া হইলে অস্ত্র বানাও। এই অস্ত্র সে এমনি এমনি বানাইতে বলে নাই। আমরা তাকে আগামীকালকের কথা বলতাম, সে বলতো আগামী 20 বছর পরের কথা। সে আগামী 20 বছর পরের জন্য আমাদেরকে সতর্ক হইতে বলতো, আমাদেরকে ঘোষণাই হইতে হবে। আমাদেরকে আগামী দিনে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা এক একজন কিভাবে যোগ্যতা নিয়ে সামনে দাঁড়িয়ে যাই, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নাগরিক যতক্ষণ পর্যন্ত আমরা এই দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত, একটা কথা বলা আছে না সংবিধানে যে জনগণের সকল ক্ষমতার উৎস, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তাই তো ওসমান হাদির বিচার হয়। 18 কোটি জনগণ তো এই বিচার চায়, তারা তো বাংলাদেশের 18 কোটি জনতা এখন পর্যন্ত রাজপথে আছে এই বিচারের জন্য, তাহলে বিচার করছে না কেন? কারণ যেই দলগুলো সংবিধান বানাইছে, যেই দলগুলো জুলাইয়ের পরবর্তী সংবিধান রক্ষা করবার জন্য রাজপথে আমরা যারা সংবিধান বাতিলের আন্দোলন করছি তাদেরকে দেশদ্রোহী করেছে, তাদেরকে আপনারা একটা কথা স্পষ্ট করবেন যে যেহেতু আপনারাই বলেছেন জনগণই সর্বক্ষমতার উৎস, জনগণই সকল ক্ষমতার অধিকারী, সুতরাং এই জনগণ যদি আপনাদেরকে প্রতিহত করে মনে করবেন জনগণের প্রতিহত হয়েছে অস্ত করে চলে যাবেন আর তাকাবেন না,
আপনারা দুপুরবেলা আপনাদের প্রচন্ড ক্ষুধার পরে বসে আছেন। আমরা জানি যে এখন পর্যন্ত জুমার নামাজের পরে এখানে যারা আছেন কেউ খান নাই। শহীদ ওসমান হাদির একটা কথা বলি, উনি দুপুরে কয়েকদিন খাইছেন উনি নিজেও জানতেন না যে উনি দুপুরে কয়েকদিন খাইছেন। উনি রাজপথে সময় দিতেন 4 দিন, আর 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিভার্সিটি ক্লাস নিতেন। ছাত্র আন্দোলনে যারা পরবর্তীতে নিতে হয়েছে তারা অনেকেই বলেছে যে ভাই আপনি তো এখন লড়াই করছেন, আপনি চাকরিটা ছেড়ে দেন। শহীদ ওসমান হাদি তাদেরকে একটা কথাই বলেছে, আমার চাকরি যদি ছেড়ে দেয় আমার সংসার কিভাবে চলবে। আমরা অনেক ছাত্র উপদেষ্টাদেরকে দেখেছি, আমরা অনেক ছাত্রদের প্রতিনিধিকে দেখেছি, তার আয়ের কোন কি উৎস আমরা জানি না, কিন্তু তারা প্যারাডি নিয়ে ঘোরে, তারা বিএমডব্লিউ নিয়ে ঘোরে। শহীদ ওসমান হাদি কোনদিন নিহায় চড়ে নাই, শহীদ ওসমান হাদির কোনদিন চড়ানো যায় না। আমরা বলেছি ভাই আপনার এখানে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে, আপনি এগুলোতে বেশি কনসার্ন দেন। সে বলছে যে চায়ের দোকানদারের সাথে আমি যখন কথা বলতে যাব, যখন সে আমাকে দেখবে আমি একটা গাড়ি দিয়ে নামতেছি, উনি তার মনের কথা আমার কিছুদিন বলবো না। আমি তো জনগণের হয়ে সংসদে যাইতে চাইছিলাম বা জনগণের হয়ে সংসদে যাইতে চাই, সুতরাং যেই জনগণ আমাকে ধারণ করবে না সেই জনগণের প্রতিনিধি হিসেবে আমি সংসদে যাইতে চাই না। যার কারণে সে কখনই রাষ্ট্রকে জানানোর ব্যতিরিক্ত সে কোন ধরনের পার্সোনাল সিকিউরিটি বলেন বা গাড়ি বলেন, টাকা পয়সা বলেন, কারো কাছ থেকে তিনি গ্রহণ করেন নাই। একজন শুধু ইনকিলাব কালচারাল সেন্টার করে দিতে চাইছে, একজন। ওসমান হাদি বলছে যে ইনকিলাব কালচারাল সেন্টার করে দেবে জনগণ, একজনের টাকা নিয়ে আমি ইনকিলাব কালচারাল সেন্টার করবো না। এইখানে কেউ 50 টাকা দেবে, কেউ 20 টাকা দেবে, কেউ 100 টাকা দেবে। এই জনগণ আমার কোনোদিন শিখাইতে বলতে আসবে না যে আমি 5 টাকা দিচ্ছি, আমি 50 টাকা দিচ্ছি। কিন্তু আপনি যখন একা আমার সেন্টারটা করে দেবেন, আগামীকাল তো আমার কাছে তো সুপারিশ নিয়ে আসবেন, তখন আমি কি করবো? যার কারণে যে জনগণ শহীদ ওসমান হাদিকে হাদি বানাইছে, সেই জনগণ ওসমান হাদির সকল দায়িত্ব নিবে। আপনারা ভাইরা কথা বললে অনেক বলা যায়, কিন্তু কথা তো আমাদের একটাই, এর বাইরে তো আমাদের কোনো কথা নাই। বিচার নিশ্চিত করতে হবে, এখনো বলি বিচার নিশ্চিত করতে হবে। এরপর যদি আসে আমাদের আন্দোলনের সময় যে আমরা যদি নির্বাচন বানচাল করতে আসছি, এই ধরনের যারা কথা বলে নিয়ে আসবেন তাদেরকেও মনে করবো যে আপনারা ওসমান হাদির হত্যার বিচার চান না। আপনাদের মুক্তি এখন পর্যন্ত আমরা শুনে নাই আপনারা বিচার চান। যেমন ভাবে সরকারের কেউ বলে নাই যে আমরা বিচার চাই, বিচার নিশ্চিত করবো, তেমনি ভাবে কোন রাজনৈতিক দলে বলে নাই যে আমরা বিচার চাই, বিচার নিশ্চিত করবো। সুতরাং এই জনগণ যা সিদ্ধান্ত নিবে সেটা বাংলাদেশের সিদ্ধান্ত। এই জনগণ যা কর্মসূচি পালন করবে সেটা বাংলাদেশের আপনার জনসাধারণের কর্মসূচি। এই থেকে কোনো দল মত হিংসা বলতে বাধা যাবে না। অনেকক্ষণ কথা বলেছে, এখানে স্লোগান দিতে চাই, কিন্তু আওয়াজ আসে ভাই, স্লোগান কি হবে?